প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি চাকা সুপার হোয়াইট চিত্রকথায়। আমাদের আজকে নির্বাচিত ছবি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে দারুচিনি দ্বীপ। আর আমাদের সঙ্গে আছেন আপনাদের অতি প্রিয় তারকা তৌকির আহমেদ। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো। দারুচিনি দ্বীপ একদল উচ্ছল তারুণ্যের গল্প, এবং আমরা জানি যে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীর অভিষেকও ঘটেছে। এই যে নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? চ্যালেঞ্জিং, তার কারণ যে একদম আনকরা লাক্সের মেয়েরা এখানে অভিনয় করবে এটা যেমন নির্ধারিত ছিল, ছেলেরা যারা কাজ করেছে তারাও একমাত্র রিয়াজ ছাড়া, মোশাররফও তখন নতুন, মোশাররফ করিম, ইমন এখনকার চলচ্চিত্রের নায়ক, ওটা তার প্রথম ছবি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে সবাই নতুন বলতে গেলে। হ্যাঁ, ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন, সিনিয়র আর্টিস্টরা ছিলেন, সেখানে আমি আবার অভিজ্ঞ লোকদেরই নেওয়ার চেষ্টা করেছি। আব্দুল্লাহ আল মামুন ছিলেন, ডলি জোহর ছিলেন, আবুল হায়াত ছিলেন, আফরোজা বানু ছিলেন, চ্যালেঞ্জের ভাই ছিলেন, ফজলুর রহমান বাবু ছিলেন, আসাদুজ্জামান নূর ছিলেন, আসাদুজ্জামান নূর ছিলেন। তো সুতরাং ওদিকে যেমন অভিজ্ঞ শিল্পীর সমাহার ছিল, আর এখানে ছিল মূল চরিত্রগুলি একদমই আনকোরা নতুন। তো সেই জায়গাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা যারা থিয়েটার করি বা থিয়েটারে যারা ওয়ার্কশপ করিয়ে আমাদের কর্মীদের প্রশিক্ষিত করার কাজে দীর্ঘ সময় যারা ব্যয় করেছি, আমাদের জন্য এটা সমস্যা না। এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে তাদের থেকে অভিনয়টা আদায় করতে হয়েছিল, এবং তারা খুব উৎসাহ নিয়ে কাজটি করেছিল। সুতরাং যেরকম তারুণ্যের গল্প এটি, সেই উচ্ছলতা আমাদের নির্মাণের মধ্যেও সেই সময়েও ছিল। আচ্ছা, কতটা মানে যতটুকু চেয়েছেন ততটুকু কি পেয়েছেন তাদের কাছ থেকে? না, তারা তো ভালো করেছে, ভালো করেছে। মমতা পুরস্কারই পেল, রাইট। বিন্দুকেও অনেক প্রশংসা করেছে লোকজন। মুনমুন ভালো করেছে, মোশাররফ তো সবসময় ভালো করে। তো সেই হিসেবে আমি বলবো যে নতুনরা নতুন হিসেবে অনেকেই ভালো করেছে। এই ছবিটি যখন নির্মাণ করি তখন আমাদের লক্ষ্যই ছিল যে এটাকে এমনভাবে নির্মাণ করব যেটা তরুণদের ভালো লাগবে। কারণ আমি নিজেও মনে করি এটা যে সব ছবির দর্শক কিন্তু এক হবে না, রাইট। কেউ হয়তো এক ধরনের ছবি পছন্দ করে, আরেকজন হয়তো অন্য ধরনের। তো দারুচিনি দ্বীপ জনপ্রিয় হয়েছিল তরুণদের মধ্যে এবং শিশুদের মধ্যে, বাচ্চারা পছন্দ করতো ছবিটা, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কেননা আমার আগের দুটি ছবি থেকে এটা একদমই ভিন্ন ছিল, এবং সেখানে রিস্কও ছিল অনেক। হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস, সেখানে মানুষের একটি এক্সপেকটেশন থাকে। পরে লাক্স চ্যানেল আই এর প্রজেক্ট, সেখানেও পাবলিসিটির কারণে একটা এক্সপেকটেশন তৈরি হয়। সুতরাং আমি চেষ্টা করেছিলাম আন্তরিকভাবে এবং পরিশ্রমের মধ্যে দিয়ে কাজটি সম্পন্ন করতে, কতটুকু আমি পেরেছি। দারুচিনি দ্বীপ গল্পে যে দ্বীপের কথা বলা হয়েছে, দারুচিনি দ্বীপ, সেখানে দেখা গেছে যে আপনি সেন্ট মার্টিনকে দেখিয়েছেন। আসলেই কি তাই? মানে দারুচিনি দ্বীপ বলে কি আসলে সেন্ট মার্টিন এরকম কোনো দ্বীপ আছে? হ্যাঁ, সেন্ট মার্টিনকে দারুচিনি দ্বীপ বলা হয়। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা ছবিতেও আছে, টাইটেলের এগেইনস্টে আর কি, যে কিভাবে এই নামটা এসেছে আর কি। আচ্ছা, দারুচিনি দ্বীপকে সেন্ট মার্টিন বলা হচ্ছে, বা নারকেল জিঞ্জিরাও বলা হতো। ডাচরা এটাকে দারদিউসি বলতো, সেখান থেকেই দারুচিনি এসছে। কিন্তু আপনি যদি উপন্যাসটা পড়ে থাকেন, হুমায়ুন ভাইয়ের এই উপন্যাসে কিন্তু আসলে ওরা শেষ পর্যন্ত দারুচিনি দ্বীপে পৌঁছায় না। আচ্ছা, ওই ট্রেনের জার্নিতেই ছবিটি এবং উপন্যাসটি শেষ হয়। কিন্তু ছবিটা বানাতে যে আমার মনে হয়েছে যে না, তাহলে মানুষ খুব আশাহত হবে, মানে দ্বীপটা দেখতে পারবে না আসলে। হ্যাঁ, তাদের স্বপ্নের কাছাকাছি তাকে নিতে হবে। এবং তখন আমি ওই কল্পনা দৃশ্যগুলির অবতারণা করি। আচ্ছা আচ্ছা। এবং সেগুলি আমরা কিছুটা প্লেফুলি, কিছুটা ইম্প্রোভাইজও করি, কিছুটা পরিকল্পনা করি। এবং সেভাবে আমার মনে হয়েছে যে সবার কল্পনাতে আমরা বারবার দারুচিনি দ্বীপে গিয়েছি, ফাস্ট ফরওয়ার্ডের মতো বারবার দারুচিনি দ্বীপে যেতে থাকি। এবং এই স্বপ্নটি আসলে দর্শকের মনেও এক ধরনের স্বপ্ন তৈরি করে। এবং আমার অভিজ্ঞতায় যেটা বলে সেটা হচ্ছে যে এই ছবিটির পরে সেন্ট মার্টিন দ্বীপের টুরিস্টের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছিল। এই অংশটি পুরোটাই ছেড়া দ্বীপে করা। আচ্ছা আচ্ছা। ছেড়া দ্বীপটা সেন্ট মার্টিনের এক প্রান্তে, এবং ছেড়া দ্বীপকে
পূর্ণাঙ্গভাবে এখানে এক্সপোজ করা হয়েছে। আর এই গানটির কম্পোজিশন কে করেছিলেন? এসআই টুটু। আচ্ছা আচ্ছা। উনি খুব ভালো কাজ করেছেন, সবগুলি গানই জনপ্রিয় হয়েছিল এবং আবহ সঙ্গীতও প্রশংসিত হয়েছে। আচ্ছা, আর কোরিওগ্রাফার কে ছিলেন? রতন। আচ্ছা আচ্ছা, সব মিলেই আসলে খুবই খুবই চমৎকার, যতবার দেখি আবার দেখতে ইচ্ছে করে। আমরা জানি যে দারুচিনি দ্বীপ বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বিদেশি ভাষা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছিল, অনুভূতিটা কেমন ছিল? আমি অবশ্য একটু প্রচার বিমুখ লোক, মানে ধরনের একটা পুরস্কারকে, কিন্তু প্রচারই তো প্রসার। হ্যাঁ, এটা আমি বুঝি, কিন্তু আমি আসলে করতে পারি না। মানে এই ছবিটি যে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছিল, এটাই আমি অনেক জানাতে পারিনি হয়তো মিডিয়াকে। আচ্ছা আচ্ছা। এবং আমি নিজেও ভুলে যাই আসলে কোন পুরস্কার কোথায় পাওয়া গিয়েছিল। যেমন দারুচিনি দ্বীপ কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রায় 7টি না 6টি পুরস্কার পেয়েছিল বিভিন্ন শাখায়। তো ওই যে পুরস্কার হচ্ছে অনুপ্রেরণা। এবং আমি আরেকটা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দুবাই ফেস্টিভ্যাল থেকে ছবিটা সিলেক্ট হয়েছিল এবং তখন আমাকে বলা হয় যে গানগুলি বাদ দিয়ে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, কেন? এটা ফেস্টিভ্যাল ডিরেক্টর, তাদের মনে হয়েছে যে গানের দরকার নেই, কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমি এটা গান সহই পরিকল্পনা করেছি এবং সেভাবেই ওই তারুণ্যকে আমি প্রকাশ করেছি, সুতরাং আমি এটা পাঠাইনি, মানে আমি তাদের সাথে এগ্রি করিনি। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যেই কাজটি যেরকম সেটাই তার আইডেন্টিটি। হ্যাঁ, জয়যাত্রার সাথে দারুচিনি দ্বীপের পার্থক্য আছে, বা রূপকথার গল্পের সাথে দারুচিনি দ্বীপের পার্থক্য আছে, কিন্তু আমি মনে করি যে আমি ওভাবেই ওটা বানাতে চেয়েছি এবং সেভাবে অনেক দর্শক পছন্দও করেছেন। দারুচিনি দ্বীপ চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে নিশ্চয়ই অনেক মজার মজার ঘটনা ঘটেছে, সেখান থেকে যদি দুই একটা আমাদের সাথে শেয়ার করা যেত। হ্যাঁ, অনেক মজার ঘটনা ছিল এবং আসলে সেন্ট মার্টিনের অংশটা আমরা 7 দিন ধরে শুটিং করেছিলাম এবং সেখানে কাজের চাপ ছিল, কিন্তু সন্ধ্যাটা আমরা ফ্রি পেতাম। আচ্ছা আচ্ছা। বেশিরভাগই রাতের কাজ অল্প ছিল, তো সুতরাং খুবই ভালো সময় কাটতো আমাদের। একদম আড্ডা, গান থেকে শুরু করে সেই সামুদ্রিক মাছ খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব ভালো সময় কাটতো। আর একটা মজার ঘটনা আমার এখন মনে করলেও হাসি পায়, হুমায়ুন ভাই এখন আমাদের মধ্যে নেই, যে মোশাররফকে উনি ভালো করে চিনতেন না আসলে। আচ্ছা। আমি যখন ওই বল্টু চরিত্রে মোশাররফকে কাজ করলাম, উনি বেঁকে বসলেন যে না, নেওয়া যাবে না, এখানে আমার রিকোয়ারমেন্টটা অন্যরকম। আমি যতই তাকে বোঝাই যে না, মোশাররফ খুব ভালো অভিনেতা, উনি না তো নাই। এবং শেষ পর্যন্ত আমি হাসতে হাসতেই বললাম যে ইন দ্যাট কেস এটা ডিরেক্টরস রাইট, বিনয়ের সঙ্গে বললাম আর কি। এবং শেষ পর্যন্ত উনিও এগ্রি করলেন এবং আমার মনে হয় যে মোশাররফ আসলেই খুব ভালো করেছে। এবং এখন তো মোশাররফ করিম খুব জনপ্রিয়, সেই সময় অতটা পরিচিত হচ্ছিল মাত্র, তো খুব ভালো কাজ করেছে। এই চলচ্চিত্রের আপনার সবচেয়ে পছন্দের দৃশ্য কোনটি? আবারও ডিফিকাল্ট প্রশ্ন। এটা ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু আমার ওই একটা দৃশ্যের কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে যে বিন্দু তার বাবাকে চিঠি লিখছে রাইটিং টেবিলে, এবং টেবিলে বাবার একটা নাবিকের বেশি একটা ছবি আছে। ওই ছবিটা থেকে আমরা ওখানে চলে যাই, সমুদ্রে চলে যাই, এবং সেই নাবিকের একাকিত্ব এবং তার যেই কন্যার যেই লোনলিনেস, এই দুটো মিলিয়ে আমাকে খুব নাড়া দেয়। ভীষণ ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দারুচিনি দ্বীপের রেকর্ড পরিমাণ সিডি ডিভিডি বিক্রি হয়েছিল, কিন্তু একটি চলচ্চিত্র কিন্তু সম্পূর্ণভাবে উপভোগ করতে হলে প্রেক্ষাগৃহের কোনো বিকল্প নেই। আপনারা সিডি ডিভিডিতে দেখবেন, অবশ্যই দেখবেন, এখন তো আরও অনেক অপশনস, ইউটিউবে দেখবেন, অনলাইনে দেখবেন, কিন্তু প্রেক্ষাগৃহে না গেলে কিন্তু ছবির প্রযোজক বাঁচবেন না। আপনাদের কাছে অনুরোধ, যে ছবিটি আপনাদের ভালো লাগে অন্তত একবার হলেও হলে গিয়ে দেখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও।